নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্ব মানচিত্রে আজ এমন এক নজিরবিহীন জিওপলিটিক্যাল পরিবর্তন ঘটতে চলেছে, যা আগামী দিনে গোটা দক্ষিণ এশিয়া এবং ইউরেশিয়ার মানচিত্রকে চিরতরে বদলে দেবে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন এক মাস্টারস্ট্রোক দেওয়া হয়েছে, যার রেশ গিয়ে পৌঁছেছে ওয়াশিংটন, বেইজিং থেকে শুরু করে ইসলামাবাদ পর্যন্ত। এতদিন ধরে যেসব আন্তর্জাতিক সমীকরণকে কেবল জল্পনা বলে মনে করা হচ্ছিল, আজ সেগুলো নিটল বাস্তবে পরিণত হতে চলেছে। রাশিয়া থেকে নিউ দিল্লি পর্যন্ত সরাসরি একটি ওভারল্যান্ড রেলওয়ে লাইন তৈরির যে মহাপরিকল্পনা সামনে এসেছে, তার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক মাস্টার প্ল্যান। ভারত মহাসাগর বা সংকীর্ণ সামুদ্রিক পথের ওপর নির্ভরতা কমিয়ে স্থলপথে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের এই উদ্যোগ কোনো সাধারণ অর্থনৈতিক পদক্ষেপ নয়। এর পেছনে কাজ করছে এক ঐতিহাসিক স্ট্র্যাটেজি। নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের এই যৌথ পরিকল্পনা শুধু বিশ্ব অর্থনীতিকে নতুন রূপ দেবে না, বরং পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের ভাগ্য নির্ধারণে শেষ পেরেকটি পুঁতে দেবে। বিশ্ব ভূরাজনীতির আন্তর্জাতিক সমীক্ষায় স্পষ্ট হয়ে গেছে, মোদি ইজ প্রিপেয়ারিং টু টেক ওভার পিওকে, পুতিন হ্যাজ গিভেন এ প্ল্যান। আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো, রাশিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে সরাসরি স্থলপথে যুক্ত হওয়ার জন্য একটি বিশাল ওভারল্যান্ড রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রেড রুট তৈরির প্রস্তাব দিয়েছে। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খোসনুলিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবরের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেছেন। মস্কোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার ভূখণ্ড অতিক্রম করে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে এই সংযোগ স্থাপন করা হবে। রাশিয়া জানিয়েছে, ভারতের মতো বিশাল বাজারের সাথে নিজেদের অর্থনৈতিক সংযোগ সুদৃঢ় করতে যে কোনো সম্ভাব্য ট্রেড করিডর ব্যবহারে প্রস্তুত মস্কো। এই ঘোষণার পরই আন্তর্জাতিক কূটনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হয়েছে ব্যাপক উদ্বেগ। রাশিয়া ও ভারতের এই যৌথ মহাপরিকল্পনা বিশ্ব বাণিজ্য এবং শক্তির ভারসাম্যকে আমূল বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আজকের এই ব্রেকিং নিউজের উপর ভিত্তি করে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সরাসরি উঠে আসছে, যা প্রতিটা দেশপ্রেমিক ভারতীয়র জানা অত্যন্ত প্রয়োজন। প্রথমত, রাশিয়া হঠাৎ করে ভারত পর্যন্ত হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই ওভারল্যান্ড রেলওয়ে লাইন তৈরির জন্য কেন এতটা মরিয়া হয়ে উঠল? দ্বিতীয়ত, মস্কোর কাছে এমন কি নিশ্চিত তথ্য বা স্ট্র্যাটেজিক আশ্বাস রয়েছে, যার উপর ভরসা করে তারা বর্তমানের এই অস্থির পাকিস্তানের ওপর দিয়ে নয়, বরং সম্পূর্ণ বিকল্প কোনো পথে ভারতের সাথে যুক্ত হওয়ার সাহস দেখাচ্ছে? তৃতীয়ত, রাশিয়ার ব্যাংকগুলোতে পড়ে থাকা বিলিয়ন বিলিয়ন পেট্রো রুপি কেন হঠাৎ ভারতীয় কলকারখানাতে, বিশেষ করে ইন্ডিয়ান রেলওয়েজ এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ করা হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে ভূখণ্ড বা ট্রেড রুট ছাড়া এই বিশাল রেল লাইন এবং এনার্জি পাইপলাইন ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতেই পারে না, সেই পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর উদ্ধার করার কাউন্টডাউন কি তবে সত্যিই শুরু হয়ে গেছে? এই সমস্ত জটিল প্রশ্নের সমীকরণ বুঝতে গেলে আমাদের ভেতরে গিয়ে সম্পূর্ণ অ্যানালিসিসটি মন দিয়ে শুনতে হবে। এখন আমরা প্রবেশ করছি আমাদের নিউজ অ্যানালিসিসে। এই সম্পূর্ণ সমীকরণটি বুঝতে হলে আমাদের প্রথমে নজর দিতে হবে রাশিয়া এবং ভারতের মধ্যেকার অভূতপূর্ব আর্থিক ও সামরিক চুক্তির দিকে। ইউক্রেন যুদ্ধের পর থেকে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক বিধিনিষেধ বা স্যাংশন আরোপ করেছিল, ঠিক তখন ভারত আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার না করে নিজস্ব স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টকে অগ্রাধিকার দিয়েছে। ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনা শুরু করে। বর্তমানে ভারতের মোট ব্যবহৃত তেলের প্রায় অর্ধেকেরও বেশি আসে রাশিয়া থেকে। কিন্তু আসল খেলাটা কিন্তু তেল কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভারত রাশিয়াকে এই তেলের মূল্য পরিশোধ করেছে ভারতীয় টাকা বা ইন্ডিয়ান রুপিতে, যা রাশিয়ার ভাস্ত্রে অ্যাকাউন্টে জমা হয়। এর ফলে ভারতের প্রায় $50 বিলিয়ন বেশি পেট্রো রুপি রাশিয়ার কাছে জমা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বিশাল পরিমাণ রুপি নিয়ে রাশিয়া কি করবে? পুতিন প্রশাসন একটি 10 বছরের সুদূরপ্রসারী অর্থনৈতিক কৌশল গ্রহণ করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, এই টাকা তারা ভারত থেকে বের করে নিয়ে যাবে না, বরং ভারতের ডোমেস্টিক প্রস্তুতকারক খাত বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে পুনঃ বিনিয়োগ করবে।
রাশিয়া এই বিশাল পেট্রোরূপী বিনিয়োগ করা শুরু করেছে ভারতীয় রেলের কোচ প্রস্তুতকারক সংস্থায়, ইঞ্জিন তৈরিতে এবং উচ্চমানের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমে। হ্যাল নাসিক কেন্দ্রে সুখোই ফাইটার জেটের যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে ভারতীয় রেলের আধুনিকীকরণে রাশিয়ার এই বিশাল মূলধন ব্যবহৃত হচ্ছে। এখান থেকেই আসল ভূরাজনৈতিক রহস্যটি জন্ম নেয়। রাশিয়া ভারতের ট্রেন ইঞ্জিন এবং বগি তৈরির কারখানায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে কেন? কারণ রাশিয়া যে ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে তার কারিগরি পরিকাঠামো ভারতের রেলওয়ে ব্যবস্থার সাথে হুবহু মিলে যায়। রাশিয়া খুব ভালো করেই জানে তারা ভারত থেকে আধুনিক রেলের বগি, যুদ্ধাস্ত্র এবং তৈরি পণ্য আমদানি করবে। আর এই বিশাল পণ্য সামগ্রী আনা নেওয়ার জন্য তাদের একটি নিরাপদ, দ্রুত এবং সরাসরি ওভারল্যান্ড ট্রেড রুট প্রয়োজন। রাশিয়ার পাশাপাশি মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর দিকে নজর দেওয়া যায়। উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তানের মতো সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর কাছে রয়েছে পৃথিবীর অন্যতম বিশাল প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং ইউরেনিয়ামের ভাণ্ডার। শুধুমাত্র কাজাখস্তান ও উজবেকিস্তানের কাছে এই বিলিয়ন বিলিয়ন টন তেলের রিজার্ভ রয়েছে। কিন্তু সমস্যা হলো এই দেশগুলো চারদিক থেকে স্থলভাগ দ্বারা আবদ্ধ বা ল্যান্ডলকড। তাদের কাছে উন্মুক্ত সমুদ্রের কোনো সরাসরি অ্যাক্সেস নেই। বর্তমানে ভারত মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের দেশগুলোর ওপর, বিশেষ করে কাতারের মতো দেশের ওপর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির জন্য বিপুল পরিমাণে নির্ভরশীল। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে কাতার প্রায়শই ভারত বিরোধী শক্তিসমূহ এবং চরমপন্থী মতাদর্শকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়ে এসেছে। ভারতের আর্থিক অর্থ কাতারে যাচ্ছে এবং সেই অর্থের একটা অংশ পরোক্ষভাবে ভারত বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতি স্থায়ীভাবে বন্ধ করতে ভারত সরকার মধ্য এশিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের ছক কষেছে। ইতিমধ্যেই উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত রূপ নিয়েছে। ভারত খুব শীঘ্রই তাসকেন্তের সাথে মেগা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে চলেছে। সেন্ট্রাল এশিয়ার দেশগুলো ভারতের মূল ভূখণ্ডে গ্যাস পাইপলাইন এবং রেল লাইনের মাধ্যমে ইউরেনিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পাঠাতে অত্যন্ত আগ্রহী। কিন্তু ভৌগোলিক মানচিত্রটা যদি আপনারা মন দিয়ে দেখেন তবে দেখতে পাবেন রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়া থেকে যদি কোনো রেল লাইন বা পাইপলাইন ভারতে আসতে হয় তবে মাঝখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটি এলাকা, আর সেই এলাকাটি হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে। এখানেই চলে আসছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। পুতিনের প্ল্যান অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী কি এবার পিওকে দখল করবেন? অনেকে প্রশ্ন তুলতে পারেন, এই ট্রেড রুট কি বর্তমান পাকিস্তানের ভূখণ্ডের ওপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়? এর উত্তর হলো কখনোই না। হাজার বছরেও বর্তমান পাকিস্তান ভূখণ্ডের ভেতর দিয়ে রাশিয়া বা ভারতের কোনো মেগা প্রজেক্ট নিরাপদ হতে পারে না। যে দেশ রাজনৈতিকভাবে দেউলিয়া, অর্থনৈতিকভাবে কঙ্কালসার এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর স্বর্গরাজ্য, তাদের ওপর ভরসা করে কোনো বিশ্বশক্তি বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি করবে না। সবাই তো আর চীনের মতো বোকা নয়। পুতিন এবং মোদি এই দুই রাষ্ট্রপ্রধানই আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে চতুর খেলোয়াড়। তারা কোনো অসংলগ্ন বা অনিশ্চিত পরিকল্পনা করেন না। রাশিয়া যখন প্রকাশ্যে ঘোষণা করে যে এনি অপশন হুইচ ক্যান প্রোভাইড আস অ্যাক্সেস টু ইন্ডিয়া ইজ অ্যাকসেপ্টেবল, অর্থাৎ ভারতের সাথে যুক্ত হওয়ার যে কোনো বিকল্প পথ আমাদের কাছে গ্রহণযোগ্য, তখন তারা খুব স্পষ্ট ইঙ্গিত দেয়। ভৌগোলিক ও ঐতিহাসিক দিক থেকে সেন্ট্রাল এশিয়া এবং ইউরেশিয়ার সাথে ভারতের যোগাযোগের একমাত্র প্রাকৃতিক প্রবেশদ্বার হল ওয়াকাম করিডর এবং গিলগিট বালতিস্তান সংলগ্ন পিওকে। প্রাচীন মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোকের সময় থেকে শুরু করে ঐতিহাসিক সিল্ক রুট পর্যন্ত ভারত এই পথ দিয়েই ফারগানা উপত্যকা, খোটান এবং মধ্য এশিয়ার সাথে সরাসরি বাণিজ্য পরিচালনা করত। আমাদের সংস্কৃতি, ভাষা এবং প্রাচীন বাণিজ্যের শিকড় এই পথটির সাথেই যুক্ত। 1947 সালে ব্রিটিশদের কুটিল চক্রান্ত এবং তখনকার রাজনৈতিক দূরদর্শিতার অভাবে এই কৌশলগত ভূখণ্ডটি ভারতের হাতছাড়া হয়ে যায়, যার ফলে ভারতের সরাসরি সেন্ট্রাল এশিয়া ও রাশিয়ার স্থলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু আজকে 2026 সালে দাঁড়িয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে কাশ্মীর পর্যন্ত হাই প্রেশার গ্যাস পাইপলাইন এবং আধুনিক রেলওয়ে নেটওয়ার্ক ইতিমধ্যেই সফলভাবে পৌঁছে গেছে। এখন কাশ্মীর থেকে মাত্র কয়েকশো কিলোমিটারের পথ অতিক্রম করলেই ভারতের রেলওয়ে নেটওয়ার্ক সরাসরি যুক্ত হতে পারবে সেন্ট্রাল এশিয়ার সাথে। মাঝখানে কেবল একটি বাধা, পিওকে, আর এই বাধা অপসারণ করাই হলো নয়াদিল্লির একমাত্র স্ট্র্যাটেজিক টার্গেট।
চীন ও পাকিস্তানের অক্ষশক্তি ভারতকে কোণঠাসা করার জন্য সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর তৈরি করেছিল, যা এই পিওকের ওপর দিয়েই অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর আজ একটি মৃত প্রকল্পে পরিণত হয়েছে। চীনের বিনিয়োগ করা বিলিয়ন বিলিয়ন ডলার আজ বালুচিস্তানের মরুভূমিতে ধূলিসাৎ হয়ে গেছে। প্রতিদিন সেখানে চীনা ইঞ্জিনিয়ার এবং পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ হচ্ছে। পাকিস্তান আজ একটি থ্রি ফ্রন্ট ইন্টারনাল ওয়ার বা ত্রিমুখী অভ্যন্তরীণ যুদ্ধে জর্জরিত। প্রথমত, উত্তর সীমান্তে আফগানিস্তানের তালিবান এবং টিটিপি ডুরান্ড লাইনকে উড়িয়ে দিয়ে পাকিস্তানি সেনা চৌকিগুলো একের পর এক দখল করে নিচ্ছে। দ্বিতীয়ত, দক্ষিণ ও পশ্চিম বালুচিস্তানের স্বাধীনতাকামী সংগ্রামীরা পাকিস্তানের সামরিক পরিকাঠামো ও কৌশলগত সম্পদ ধ্বংস করে দিচ্ছে। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পিওকের অভ্যন্তরীণ পরিস্থিতি। আজ পিওকের সাধারণ মানুষ ইসলামাবাদের সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। তারা পাকিস্তানি পতাকাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়ার দাবি জানাচ্ছে। পাকিস্তান আজ আইএমএফের কাছে বারবার ভিক্ষার ঝুলি নিয়ে যেতে বাধ্য হচ্ছে। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে পড়েছে। অন্যদিকে তালেবান সরকার থেকে শুরু করে বালুচিস্তানের নেতৃত্ব এবং পিওকের সাধারণ জনগণ আজ সবাই ইসলামাবাদের বিরুদ্ধে এককাট্টা। পাকিস্তান যখন অভ্যন্তরীণভাবে সম্পূর্ণ ধ্বংসের মুখে, ঠিক তখনই রাশিয়া, ভারত এবং সেন্ট্রাল এশিয়া একযোগে পিওকে ঘিরে নিজেদের জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ভারতের এই মহাপরিকল্পনা কেবল ভূমি দখলের বা কেবল একটি রেল লাইনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে কাজ করছে বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করার এক বিশাল কৌশল বা গ্লোবাল এনার্জি অ্যান্ড ফিনান্সিয়াল ডোমিনেন্স। ভারত সরকার বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ জ্বালানি হিসেবে গ্রিন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন বিপ্লবের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। সেন্ট্রাল এশিয়া থেকে আগত প্রাকৃতিক গ্যাস থেকে কার্বন মুক্ত করে অত্যন্ত সস্তায় এই গ্রিন অ্যামোনিয়া তৈরি করা হয়, যা দিয়ে পরিচালিত হবে আগামী দিনের সমস্ত বিশাল পণ্যবাহী জাহাজ বা শিপিং লাইন্স। ভারত বিশ্বের ভবিষ্যৎ জ্বালানি বাজারের শীর্ষস্থানটি দখল করতে চায়। এর পাশাপাশি গুজরাটের গিফট সিটি অর্থাৎ গুজরাট ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক সিটিকে কেন্দ্র করে ভারত তৈরি করেছে এক বৈশ্বিক সামুদ্রিক ও আর্থিক হাব। শতাব্দী ধরে সমুদ্র বাণিজ্যের ফাইন্যান্সিং, লিজিং এবং শিপিং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লন্ডনের যে একচ্ছত্র আধিপত্য বা মনোপলি ছিল, তা আজ গিফট সিটি ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই বিশ্বের প্রধান আন্তর্জাতিক শিপিং ও ফিনান্সিয়াল কর্পোরেশনগুলো গিফট সিটিতে তাদের সদর দপ্তর খুলতে শুরু করেছে। জ্বালানি আসবে সেন্ট্রাল এশিয়া ও রাশিয়া থেকে, ম্যানুফ্যাকচারিং হবে ভারতে, পরিবহনের জ্বালানি হবে ভারতীয় গ্রিন অ্যামোনিয়া, আর সেই বাণিজ্যের গ্লোবাল ফাইন্যান্সিং ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রিত হবে ভারতের গিফট সিটি থেকে। এই বিশাল গ্লোবাল সাপ্লাই চেনের মূল চাবিকাঠি হলো একটি নিরাপদ ওভারল্যান্ড ট্রেড রুট, আর সেই রুটের চাবিকাঠি লুকিয়ে আছে পিওকের মধ্যে। আজকের সম্পূর্ণ বিশ্লেষণ থেকে এটি দিনের আলোর মতো স্পষ্ট যে বিশ্ব মানচিত্রে কোনো ঘটনাই কাকতালীয় নয়। রাশিয়া তাদের রেল লাইন আফগানিস্তান সীমান্ত পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। তাদের 50 বিলিয়ন পেট্রো রুপি ভারতের রেলওয়ে ও ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ করেছে। ভারত তাদের উচ্চচাপের গ্যাস পাইপলাইন ও ট্রেন লাইন কাশ্মীরের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেন্ট্রাল এশিয়া ভারতের সাথে মেগা এনার্জি চুক্তি স্বাক্ষর করেছে। আর অন্যদিকে পিওকের জনগণ ইসলামাবাদের দখলদারিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য দিন গুনছে। এই সমস্ত ঘটনার বিন্দুগুলোকে বা ডটগুলোকে পরপর কানেক্ট করলে একটা নিটল চিত্র ফুটে ওঠে। মস্কো, নিউ দিল্লি এবং সেন্ট্রাল এশিয়া যৌথভাবে এমন এক স্ট্র্যাটেজিক গুটি সাজাচ্ছে যেখানে পাকিস্তানের অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। পিওকের ভারতের সাথে পুনরায় এক হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এটি কোনো কল্পনা নয়, এটি আন্তর্জাতিক ভূরাজনীতির এক কঠোর এবং সুনির্দিষ্ট বাস্তব। ভারতের সার্বভৌমত্ব এবং ঐতিহাসিক ন্যায় বিচারের এই লড়াইয়ে বিশ্ব শক্তিগুলো আজ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিসটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বিশ্ব রাজনীতি এবং ভারতের জাতীয় সুরক্ষা সংক্রান্ত সত্য ও নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।